কলকাতা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে মহানদী ও কালিন্দী নদীর তীরে মালদা শহরটি শুধুমাত্র আমবাগানের জন্যই নয়, মধ্যযুগীয় প্রচুর বিখ্যাত স্থাপনার ধ্বংসাবশেষের জন্য পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয়। শশাঙ্কের রাজধানী হিসাবে গৌড়ের যে গল্প আমরা ইতিহাসে পড়েছি তার অস্তিত্ব এখন আর সেভাবে নেই। তবে সেই সময়কার প্রচুর বিখ্যাত স্থাপনার ধ্বংসাবশেষ এখনও পাওয়া যায়। গৌড়ের অবস্থান বর্তমানে ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে। তো চলুন আজ ঘুরে দেখব মালদা ও গৌড়। কিভাবে মালদা ও গৌড়ে আসবেন, কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন, কোথায় কম বাজেটে থাকবেন, তার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো আমি আপনাদের বন্ধু পঙ্কজ, আর আপনারা দেখছেন এক্সপ্লোরার পিডি। কলকাতা কিংবা শিলিগুড়ি থেকে খুব সহজেই মালদা পৌঁছে যেতে পারবেন। কলকাতা এবং শিলিগুড়ি থেকে মালদার দূরত্ব ৩৫০ কিলোমিটারের কাছাকাছি। দুই ক্ষেত্রেই পৌঁছাতে সময় লাগবে ৪ থেকে ৫ ঘন্টা মতন। ট্রেন নম্বরগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে দেখে নিতে পারবেন। মালদা স্টেশনে পৌঁছে হাতের ডান দিকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন মার্কেট। এই মার্কেটেই আছে সারি সারি হোটেল। হোটেলগুলির মধ্যে উল্লেখযোগ্য হল হোটেল গোল্ডেন পার্ক, হোটেল ইন্দ্রপুরী ও হোটেল কলিঙ্গ। এগুলি ছাড়াও পেয়ে যাবেন প্রচুর ছোট বড় হোটেলও। হোটেলে একটি রাত্রিবাসের পর পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম গৌড়ের উদ্দেশ্যে। মালদা থেকে গৌড়ে যাবার জন্য ছোট বড় সব ধরনের গাড়ি পেয়ে যাবেন। আমরা নিয়েছিলাম একটি টোটো, তাতে করে খরচ অনেকটাই কম পড়েছিল। কিছুটা পথ অতিক্রম করার পর আমরা পৌঁছলাম সুস্থানী মোড়ে। এই ন্যাশনাল হাইওয়ে থেকে এই বাঁ দিক দিয়ে এই রাস্তা ধরে সোজা চলে যেতে হবে গৌড়ের দিকে। এই রাস্তা ধরেই সোজা গেলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ বর্ডার। রাস্তার দুধারেই এই দিকে দেখুন সব মালদার বিখ্যাত আম বাগান। মালদার সেই বিখ্যাত আম বাগানে আম ঝুলছে। এটা পুরোটা আম বাগান। আরও কিছুটা পথ পেরিয়ে আমরা প্রবেশ করলাম ইতিহাস বিজড়িত গৌড়ে। গৌড়ের মেন গেট তৈরি হচ্ছে নতুন। এই দিক দিয়ে সোজা রাস্তা ধরে চলে যেতে হবে গৌড়ের দিকে। প্রথমেই দর্শন করে নিলাম বৈষ্ণব তীর্থ রামকেলি ধামের। এই মন্দিরেই রাখা আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন। এই সেই পদচিহ্ন। আমরা পৌঁছে গেছি মালদার বড়সোনা মসজিদের কাছে। ঐতিহাসিক জায়গা। এ হলো মালদার গৌড়ের বড়সোনা মসজিদের সামনে আমরা এখন দাঁড়ানো। এই সামনে দেখতে পাচ্ছেন, এটা হলো বড়সোনা মসজিদ। চলুন আমরা ভিতরে প্রবেশ করি। এই সামনে দিয়ে এই বাদিক দিয়ে সোজা চলে গেলে দিক দিয়ে পাবেন একটা প্রবেশ পথ। এই বড়সোনা মসজিদ হলো একটি ঐতিহাসিক জায়গা। এখানে ছুটির দিনে প্রচুর পর্যটক আসেন টাইম স্পেন্ড করতে। 12 দুয়ারি নাম হলেও এই মসজিদে মোট 11টি দুয়ার আছে। এখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না।
এই মসজিদের আশেপাশে চাইলে পিকনিক সিজনে পিকনিকও করে নিতে পারবেন। দাঁড়িয়ে দাখিল দরজার সামনে। এই দরজাটিকে দাখিল অথবা সেলামি দরওয়াজা বলা হয়। এই দরওয়াজাটি সম্ভবত বারবক শাহের দ্বারা নির্মিত। এটা গৌড় দুর্গের উত্তর দিকের প্রধান প্রবেশপথ ছিল। এই স্থান থেকে গোলাবর্ষণ দ্বারা সম্মান প্রদর্শন করা হতো, তাই জন্য এটাকে সেলামি দরজাও বলা হয়। তো চলুন ভেতর দিকে প্রবেশ করা যাক। বেশ ইট দিয়ে এই পুরো দরজাটিকে কাজ করা আছে, দেখুন বেশ সুন্দর। এত সুন্দর হাতের কাজ, যেটা না দেখলে কিন্তু ধারণাই করা যায় না। রক্ষণাবেক্ষণের অভাবে এটি এখন বাদুড়ের বাসা তৈরি হয়েছে। সম্ভবত আপনারা আওয়াজ পাচ্ছেন, এগুলো সব কিন্তু বাদুড়ের আওয়াজ। আমরা এখন দাঁড়িয়ে শ্রী শ্রী রূপ সনাতন মন্দির বা সেই বিখ্যাত রামকেলি মন্দিরের সামনে। চলুন ভেতরে প্রবেশ করা যাক। কথিত আছে পঞ্চপাণ্ডব নাকি এখান থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে গিয়েছিলেন। সেই মন্দির দুঃখের বিষয় যে সদর দরজা আজকে বন্ধ, তাই ভেতরটা দেখাতে পারছি না। তবু যতটা দেখানো যায় আমি দেখাচ্ছি। রামকেলি মন্দির বা গুপ্ত বৃন্দাবন মালদার ভেতরকার অংশ। আমরা এখন দাঁড়িয়ে ফিরোজ মিনারের সামনে। তো চলুন ভেতরে প্রবেশ করি। এই হলো ফিরোজ মিনার, যার উচ্চতা 25.60 মিটার। এই দিক দিয়ে উঠে এখানে একটা গেট আছে। এই গেট দিয়ে ঘুরে ঘুরে কিন্তু আপনাদের ওপরে উঠতে হবে। তবে বর্তমানে এই মিনারে ওঠা নিষিদ্ধ। চলুন আমরা গেট পর্যন্ত উঠে দেখি ভেতরটা। এই হলো মিনারের গেট। এই হলো মিনারে ওঠার সিঁড়ি। এই দিক দিয়ে ঘুরে ঘুরে এই মিনারের ওপরে ওঠা যেত, বর্তমানে যেটা নিষিদ্ধ। সব পাথরের উপর নকশা কাটা কাজ করা, দেখুন কি সুন্দর। ভারতের পুরাতত্ত্ববিদদের দ্বারা এই মিনারে প্রবেশ নিষেধ করে দেওয়া আছে, যাই জন্য কিন্তু এখন এখানে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না। মসজিদ বা মিনার যাই আছে, পুরাতন যে সমস্ত জায়গাগুলি সবগুলোই কিন্তু
রক্ষণাবেক্ষণের অভাবে সবই জরাজীর্ণ হয়ে যাচ্ছে। তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো যে এই আমাদের পুরনো সেই জায়গাগুলো সবগুলোকেই যেন একটু রক্ষণাবেক্ষণ করা হয়। আমরা এখন চলেছি কদম রসুল মসজিদের দিকে। এই হলো কদম রসুল মসজিদ। বেশ অনেকটা জায়গা জুড়ে এই মসজিদটি তৈরি করা আছে। পুষ্কন এক গম্বুজ বিশিষ্ট এই ঘরটি সুলতান নসরত শাহের দ্বারা নির্মিত হয়। এতে প্রস্তরের ওপর অবস্থিত হজরত মোহাম্মদের পদচিহ্ন স্থাপিত ছিল। এখন এটা মহদীপুরের খাদেমের নিকট রক্ষিত করা আছে। সামনের বিশ্রামশালার ধ্বংসবিশেষ দেখা যায় কিছুটা। আমরা ভেতরে প্রবেশ করে সেই বিশ্রামশালার কিছুটা অংশ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হলো মসজিদে ঢোকার মেন দরজা। তো চলুন ভেতরে যে ফতে খানের সমাধিস্থল আছে ঠিক সেই দিকে প্রবেশ করা যাক। ভেতরটা কিন্তু বেশ সুন্দর সাজানো। এক কথায় অসাধারণ কারুকার্য। এই জায়গায় সম্রাট ঔরঙ্গজেবের সেনাপতি দিলাবর খাঁয়ের পুত্র ফতে খাঁ সমাধিস্থ আছেন। এই হলো ফতে খাঁর সমাধিস্থল। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটাই সেই সমাধিস্থল। সমাধিস্থলের সাথেই বসে আছেন একজন ভদ্রলোক। তা আপনার কি নাম আছে? আমি নজরুল মোল্লা। আচ্ছা, আপনি কি কাজ করেন এখানে? এখানে সেবাই। আচ্ছা, সেবাই। কদম রসুলের সেবাই। কদম রসুলের সেবাই মানে আপনি এখানে মানে আরও কেউ কি আছে এখানে? আছে, 4-5 জন আছে। 4-5 জন মানে টাইম ভাগ করে করে আপনারা থাকেন। তো এর সম্বন্ধে আপনি একটু কিছু যদি বলেন। এই যে বাদশাহ ঔরঙ্গজেবের সেনাপতি দিলওয়ার খাঁয়ের পুত্র ফতে খাঁ সমর্থিত আছে। সুলতান সুজাকে বিদ্রোহ করতে পরামর্শ দানের অপরাধে পীর শাহ নেয়ামতুল্লাহকে হত্যা করতে পাঠিয়েছিলেন। গৌরে উপস্থিত হইয়া ফতে খাঁ রক্ত বমি করে মারা যান। আচ্ছা, মানে এখানে আপনাদের সরকারি কোনো সহযোগিতা পাওয়া যায় না, না? বংশ পরে আপনারা এখানে আছেন। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার থেকে মানে এই সমাধির সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ, 1531 খ্রিস্টাব্দ থেকে আমরা এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। এই হলো মসজিদের অংশ। দেখুন কি সুন্দর, ওয়ালগুলোতে সুন্দর কিন্তু কারুকার্য করা। এগুলো কিন্তু সব ইটের তৈরি। আরও একটি দর্শনীয় স্থান চিকা মস্ক বা চিকা মসজিদ। এই সামনে এই আমবাগানের মধ্য দিয়ে এই সামনে দেখতে পাচ্ছেন এখানে গম্বুজের মতো করা, এটাই কিন্তু চিকা মস্ক বা চিকা মসজিদ। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই হলো চিকা মসজিদ বা চামকান মসজিদ। বেশ বড় জায়গা নিয়ে তৈরি করা হয়েছে। এই দিকটায় আছে একটি পার্কও। এই চিকা মসজিদ দেখুন, অসম্ভব সুন্দর কাজ করা মসজিদের গায়ে। এই মসজিদে কিন্তু ভেতরে প্রবেশ করা নিষেধ। এই হলো ভেতরের অংশ। এই চিকা মসজিদের ঠিক অপোজিটেই আছে একটি কারাগার। এই জায়গাটা, এখানে
কয়েদিদের আটকে রাখা হতো। সেই লুকোচুরি দরওয়াজা 1655 খ্রিস্টাব্দে শাহজুজা কর্তৃক এই দ্বিতল দরওয়াজাটি গৌড় দুর্গের পূর্ব দিকে রাজকীয় প্রবেশপথের জন্য নির্মিত হয়েছিল। এই দরজার উপরিভাগটি সম্ভবত নহবতখানা রূপে ব্যবহৃত হতো। দারুণ সুন্দর ইটের কাজ করা। দেখুন, এত বছর পরেও কিন্তু কিছু জায়গা অবশ্যই রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়েছে, তবে এখনও কিন্তু এই দরজাটি দাঁড়িয়ে আছে। আরও একটি মসজিদ, যেটার নাম চামকাটি মসজিদ। পরবর্তীকালে এই মসজিদটি লঙ্গরখানা হিসাবে ব্যবহৃত হতো। মালদা ও গৌড় ভ্রমণের আজকের আমাদের সর্বশেষ দর্শনীয় ও বহুচর্চিত স্থান শ্রী শ্রী জহরা মায়ের মন্দির। এই মন্দিরে মায়ের দর্শন পেতে সপ্তাহের মঙ্গলবার এবং শনিবার করেই আসতে হবে আপনাদের। অন্যান্য দিন মন্দিরের মুখ্য দ্বার বন্ধ থাকে। 350 বছরেরও বেশি পুরনো এই জহরা কালী মন্দির। এই দাদাই কিন্তু আমাদেরকে মালদার যে ট্যুর সেটা আমাদের করাচ্ছে। তো চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ওনার ফোন নম্বর এবং ডেসক্রিপশানে দিয়ে রাখবো এবং স্ক্রিনেও দিয়ে রাখবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। বাবাইদা খুব যত্ন সহকারে আমাদের মালদা ঘুরিয়ে দেখালেন। প্রয়োজনে আপনারাও যোগাযোগ করে নিতে পারবেন। সিজনে ট্যুরের খরচ পড়ে 1200 টাকা, তবে আমার চ্যানেলের নাম বললে পেয়ে যাবেন 200 টাকার ছাড়। গৌড় ভ্রমণ করে মালদা শহরে ফিরে ট্রাই করলাম কিছু ফাস্টফুড। মালদায় এলে অবশ্যই এখানকার ডালপুরি ট্রাই করবেন, এটা আমার রেকমেন্ডেশন রইল। মালদা ট্যুরের আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করার। যদি ট্যুর সম্পর্কে কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করবেন, অবশ্যই রিপ্লাই দেব। আশা রাখছি ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।